বিশেষভাবে টেকনিক্যালিটির ওপর জোর দিতে চেয়েছি ওয়ার্কশপটাতে। তার জন্য 3 জন মানুষকে এবছর আমরা আমন্ত্রণ জানিয়েছি ওয়ার্কশপে ক্লাস করানোর জন্য, আমাদের কাজ শেখানোর জন্য। 4 জনকে জানিয়েছিলাম আমন্ত্রণ। সন্দীপদা বিভিন্ন কারণবশত, শারীরিক কারণে সন্দীপদা থাকতে পারছেন না, কিন্তু আরো 3 জন আমাদের সঙ্গে থাকবেন। শ্রী দেবাশিস দত্ত, শ্রী প্রসেনজিৎ ভট্টাচার্য এবং শ্রী রাজেশ দেবনাথ। এই দুদিনে আমরা যে আলো সব শিখে ফেলবো তা নয়, কিন্তু একটা প্রাথমিক ধারণা নিশ্চয়ই পাবো, আশা করি। তো আমরা শুরু করবো। আরেকটা কথা বলিনি, এটা এই বছরের ওয়ার্কশপের প্রথম পর্যায়ে, যেখানে আমরা টেকনিক্যাল ওয়ার্কশপ করছি। দ্বিতীয় পর্যায়টা আমরা করব পুজোর পরে, অর্থাৎ অক্টোবর বা নভেম্বরে। অন্তরমনাট্যের অভিনয় এই বিষয়ে আমরা একটু ওয়ার্কশপ করবো। সেখানে ইন্টিমেট থিয়েটার, অ্যাক্টিং, বিয়ন্ড অ্যাক্টিং, তার টেকনিক্যালিটিস নিয়ে আমরা, অ্যাক্টিংয়ে তো টেকনিক্যাল বিষয়গুলো আছে, আমরা সেগুলো ধরতে চাইছি। যে এবার আমরা করে ফেলছি সব কিছু, আমরা আমাদের মতো করে আলো করছি, আমাদের মতো করে অভিনয় করছি, আমাদের মতো করে সেট বানাচ্ছি, কিন্তু প্রতিটা ক্ষেত্রে কিভাবে হচ্ছে, আমাদের খোঁজার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে কিভাবে করছি, কি করে ফেললাম সেটা নয়, কিভাবে করলাম, এইটা জানাটা খুব জরুরি আমাদের কাছে। কারণ ভারতীয়দের সমস্যাই হচ্ছে আমরা না, মানে কোনো কিছু ডকুমেন্টেশন করি না। আমি যে কাজটা করলাম, ও যে কাজটা করলো, আমার সাথে সাথে শেষ হয়ে যায়। তাহলে এইটা করতে করতে যাওয়া, এবং থিয়েটার তো গুরুমুখী চর্চা, যেখানে গুরু না থাকলে থিয়েটার হয় না। তাই বিশ্বাস করি না যে গুরু না থাকলে হয়। তারপরে গুরু শিক্ষকদের আমার দরকার। দেবাশিস আসবেন, রাজেশ করাবেন, প্রসেন শুরু করবেন, এবং রাজেশ আর প্রসেন তো আমার বন্ধু স্থানীয়, কিন্তু আবার শিক্ষকও বটে। পুরো ওয়ার্কশপটাই ওরা 3 জন করাবেন। আমি হয়তো কিছু আলোচনা করব একটা সময় গিয়ে, যদি ফাঁক পাই আমার মতো করে, কিন্তু মূলত ওয়ার্কশপটা করাবেন 3 জন। আমি ওয়ার্কশপ শুরু করার জন্য আমি আমার দলের সভাপতি বিপ্লব দাশগুপ্ত একটু বলবো আসতে। প্রশ্ন একটু আয় প্লিজ। একটু জেনারেলটা দাও, একটু আলো দাও না জয়ন্ত দা, একটু আলো দাও না, কিছু একটা দাও। আমি আলো নেই মুখে, এমনি আলোটাই দাও, কিছু মুখে আলো নেই। সাদা আলো টিউব জ্বালিয়ে দেন। হ্যাঁ, আমি প্রচুর আলো। আমি বিপ্লব দাস ছিলাম আমাদের আজকে এই ওয়ার্কশপের উদ্বোধন করতে। লিখিয়ে দিও না ছোটদের শুরুতে। এইখানে আরে ঠিক আছে, ধরে গেছে। নিচে নেওয়া না পড়ে চলে কিছু বলবে তুমি? লাইটের উপরে বলবার মতো জ্ঞান আমার খুব কম, নেই বললেই হয়। লাইট শিখতে গেলে যেটা প্রথম দরকার আমার মনে হয়, সেটা হলো প্রচণ্ড পড়াশুনো করতে হয়, টেকনিক্যাল পড়াশুনো করতে হবে। অর্থাৎ অ্যাপ্লাইড ফিজিক্সের উপরে একটু দখল থাকলে আমার মনে হয় লাইট শেখাটা খুব ইজি হয়। আমি আমার কর্মক্ষেত্রের সময় আমি ইলেকট্রনিক্সের কাজ করতাম। সময় আমার দাদা এই ইলেকট্রিক্যাল চাকরি করতেন, ইঞ্জিনিয়ারিং। তো ওর
পড়ে পড়ে একটু একটু শিখেছিলাম। এটা খুব ভয়ঙ্কর, মানে বলে না অল্প বিদ্যা ভয়ঙ্কর, সেই রকম কিছু কিছু জিনিস শিখতে গিয়ে বুঝেছি যে লাইটটা একবার দেখলাম, বুঝলাম, পড়লাম, হবে না। লাইটকে শিখতে গেলে সমস্ত লাইটগুলো কি কাজে, কোথায়, কখন ইউজ করা হয় এবং তার ইন্টেন্সিটি কি, তার ব্যবহারিক যে পদ্ধতি, সেই পদ্ধতিগুলো, এই লেন্সের ভ্যালু কি, এই লেন্সের ভেতর থেকে কতটা আমি কনসেন্ট্রেটেড করতে পারবো না পারবো, সেইটা জানা খুব জরুরি। কাজেই আজকে ওয়ার্কশপে যারা এসছে তাদের কাছে আমার বিনীত অনুরোধ, ওয়ার্কশপ থেকে যারা ওয়ার্কশপ করবেন তাদের আলোচনার মাধ্যমে গিয়ে আরেকটু পড়াশুনো করলে আমার মনে হয় কাজটা খুব সুন্দরভাবে হবে। তাই কারণ এখন আলো আজ থেকে যখন আমি থিয়েটার দেখা শুরু করেছি সেই সময়ের আলোর কাজ আর আজকের আলোর কাজ একরকম না। আমি প্রথম নাটক দেখেছি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নাট্যকারের সন্ধানে ছড়ি চরিত্র, ওইটা রুদ্রপ্রসাদ সেনগুপ্তের প্রথম। আমাদের থিয়েটারের শুরুটা প্রায় এক সময় থেকে না, তার আগে থেকে বন্ধুত্ব। বলছি আমার একাধিক নাটকে প্রসেন আলো করেছে, পরবর্তী সময়েও কাজ করবো। প্রসেন আমার ডিরেক্টরও বটে, ওর ডিরেকশনে আমি কাজ করেছি। তো আগামী দিনেও আশা করি আমাদের কাজে নেই। তো লাইন করছে প্রসেন অনেকগুলো, বহুদিন ধরে আলো নিয়ে ওর এক্সপেরিমেন্ট চলছে, ও করে যাচ্ছে ওর মতো করে। প্রসেন প্রথম আজকের ক্লাসটা নেবে, তার আগে প্রসেনকে একটু বরণ করে নেবে। তবে সম্পাদক জানতে বলবো প্রসেনকে বরণ করে নেবে। ছবি ছবি এক মিনিট ওইভাবেই দাঁড়িয়ে থাকো। ছবিটাই তোলা, ডকুমেন্টেশন রাখতে হবে বলেছি। না একটা কাজ করা যাবে, এই দিকের লাইটগুলোকে নেওয়া যাবে, সব লাইট নিয়ে যাবে। আমরা লিখবো। আচ্ছা সবাইকে বলছি, সবাই দেখতে পাচ্ছ, এইটা দেখতে পাচ্ছিস, এগিয়ে যেতে পারিস একটু। হ্যাঁ হ্যাঁ ওইটা চলে যা। একটু শুনে যাও। আমি বসে না না তুই বসে যা। ডিজাইনারের একটা কাজ শুরু হয়, একটা ডিজাইনারের মেন কাজ শুরু হয় লাইটের পজিশনিং নিয়ে। একটা ডিজাইনারকে প্রথম লাইটের পজিশনিংটা জানতে হয় বা করতে হয়। কি আমি লাল চাপালাম না বেগুনি চাপালাম সেটা ফ্যাক্টর করে না একটা ডিজাইনের মধ্যে। আমি সোর্স অফ লাইটটা কোথা থেকে আসছে সেইটা খুব ভাবে ম্যাটার করে। এই ম্যাকক্যান্ডেল থিওরি বললাম, যেটা ম্যাকক্যান্ডেল প্রথম আবিষ্কার করেছিল যে তিনটে লাইটের ডাইমেনশন, একদিক থেকে ওয়ার্ম লাইট, একদিক থেকে কুল লাইট, একদিক থেকে ব্যাক লাইট, ঠিক আছে? এবং এইগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওয়ার্ম অ্যান্ড কুল, এই যে দুটো লাইট আসবে সামনে থেকে, এইগুলো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। মানে আমি এই যদি দাঁড়াই, আমার একদিকে ওয়ার্ম লাইট পড়ছে, একদিকে কুল লাইট পড়ছে, পেছন থেকে আসছে আমার ব্যাক লাইট, ঠিক আছে? এইটা হচ্ছে ম্যাকক্যান্ডেল প্রথম নিয়ে আসে আধুনিক থিয়েটারে, আধুনিক থিয়েটারের ফার্স্ট গ্রামার। এবার এই মেথড কিন্তু আমরা এখনো ফলো করি, যেটা দেখবি আমরা ডায়াগোনাল ইউজ করি, উপর থেকে ফ্রন্ট ডায়াগোনাল, ব্যাক লাইট ইউজ করি আমরা। ছবি তোলার সময় একই ইউজ হয় 45 এমএম। হ্যাঁ, কিন্তু এখন না এই গ্রামারটা আমরা ভেঙে ফেলেছি, আমরা গ্রামারকে ভেঙে ফেলেছি। কারণ গ্রামারকে ভেঙে ফেলে যেটা বেসিক্যালি সেইটা জায়গায় আসছি আমি, গ্রামার ভেঙে ফেলার জায়গাটা, এইটা তো ম্যাকক্যান্ডেল যদি তিনটে চরিত্র পাশাপাশি থাকে ওনার হিসেবে,
ওনার থিওরি অনুযায়ী তাহলে এই 1 2 3 6টা লাইট, পেছনে 3টে, এতগুলো লাইট ইউজ করতে হবে যদি 3টে চরিত্র থাকে। কিন্তু বিদেশে এখন এটাই হয়। কিন্তু আমরা তো কস্ট কাটিং এর জায়গায় যাই, তখন আমরা এটাকে ভেঙেছি। কিভাবে ভেঙেছি? আমরা সাইড লাইট ঢুকিয়ে নিয়েছি, আমরা ফুড ঢুকিয়েছি, বিভিন্নভাবে ঢুকিয়েছি আমরা। বেসিক থিওরি কিন্তু এইটা, ওয়ান পুল অ্যান্ড ব্যাক। ওয়ান পুলের ডেফিনেশনটাও যাবো, এইটা হচ্ছে। আমি একটা জিনিস হ্যাঁ বল। যে এই যে একদিক থেকে ওয়ার্ম একদিক থেকে কুল, এটার এক্স্যাক্টলি রিজনটা কি? মানে দুদিক থেকে কুলও হতে পারে, না, ওয়ার্ম হতে পারে। ওয়ার্ম লাইট মানে হচ্ছে হার্ড লাইট। মানে আমার সিনিয়র অ্যাকর্ডিং ওরা লাগছে যে আমার দুদিক থেকে ওয়ার্ম লাগবে, সেটাকে দিতে পারি না। আসছি, সেটা ডিজাইনের পার্ট তো একটা। আচ্ছা। এটা গ্রামারটা বলছি। আমরা বললাম যে গ্রামারটা আমরা ভাঙি আর ভেঙেছি। ধর আমি এখানে দাঁড়িয়ে আছি, আমারটা ফ্রন্টাল পড়ছে, তাই তো? এবার আমি যদি এরম ঘুরে যাই, এইটা যদি আমার ওয়ার্ম হার্ড লাইট হয়, এদিকে আমার ডাল, এখান থেকে কুল লাইট দিয়ে সাপোর্ট, যেটা এইটা হচ্ছে কি লাইট, এটাকে আমরা তখন কি লাইট বলছি, ওয়ার্ম বলছি বা ইয়ে বলছি, তোর হার্ড লাইট বলছি, বা মেসকেল কি লাইট, এটা যেটা দিয়ে আমাকে দেখাচ্ছে, এই হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছে। এই যে ডার্কনেসটা ও আমাকে কাটছে, আমাকে হালকা একটা সাপোর্ট দিচ্ছে। আমি যদি এইখানটা দাঁড়াই, দেখ এখানে আমার একটা আলো পড়ছে, হার্ড লাইট পড়ছে, এই আলোটা দেখ একটা সাপোর্ট নিচ্ছে, আমার মুখটা পাচ্ছিস তুই, একটা ডাইমেনশন তৈরি হচ্ছে মুখে। এবার এইখান থেকে পেছন থেকে যখন এলো, এইটা হচ্ছে ডাইমেনশনের গল্প, একটা ডিজাইনারের। হ্যাঁ, এই তো ডাইমেনশন। এবার পেছন থেকে যখন আমি আলোটা ইউজ করছি, আজকে যদি আমি এরাম দাঁড়াই, তুই আমায় কি দেখবি? একটা ডিজাইনারের যে ভাবনা কোনো কাজ হয়, ওই যা বলছো ডিজাইনারের ভাবনা, আমাকে কি দেখছি? 1D দেখছিস, এখন 1D দেখছিস। এবার আমি যদি ঘুরে যাই, মানে আমার এদিকে একটা কি লাইট, এখানে একটা কুল লাইট পরে, দেখ 2D ডাইমেনশন পাচ্ছিস আমার। এবার যখন আমার এইটাই যদি পেছন থেকে যখন আমার একটা আলো আসবে, তখন আমার ক্যারেক্টারটা 3D ডাইমেনশনে তৈরি হবে, ডেপথ তৈরি হবে, 3D ডাইমেনশন, তখন ডাইমেনশনের জায়গায় তৈরি হবে, যেখান থেকে দাঁড়িয়ে এই জায়গাটা তৈরি হবে। এইগুলো হচ্ছে পজিশন, লাইটের পজিশন। একটা ডিরেক্ট লাইট ডিজাইনারকে সবার আগে জানতে হয় লাইট পজিশন। কি কি জানি আমরা বলতো লাইট পজিশন? আচ্ছা, আমাকে একটা কথা বলতো, মানে আমরা তো থিয়েটারটার সঙ্গে সবাই মোটামুটি যুক্ত আছি, একটা জেনারেল লাইট করব, জেনারেল লাইট যেটা থাকে আমাদের মঞ্চে, জেনারেল লাইট হবে, সেই পজিশন গুলো কি কি আছে বল দেখি। বল বল বল, হ্যাঁ বল 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 না। FOH আর সাইড বললি তো তুই, সাইড সব কটা সাইড হলো। লেফট টপ রাইট টপ জেনারেল লাইটের মধ্যে ঢোকে না, কোনো টপই ঢোকে না জেনারেল লাইটের মধ্যে। বিলো পার্টস গুলো তো সাইড লাইট, পার্টস আসবে, পার্টস আর ফলো ঢোকে, ফলো জেনারেল ফলো না, ফলো জেনারেলের মধ্যে আসে না, না। জেনারেলের মধ্যে বেসিক্যালি আসে হচ্ছে ব্রিজ বা ক্যাট। ক্যাট কোনটাকে বলা হয়? যে সামনের অডিয়েন্সের উপরে যেটা থাকে সেটা ক্যাট বা ব্রিজ, যা খুশি বলতে পারিস তুই, ওইটা আসে। FOH, যেটা আমরা যে FOH ইউজ করি হলের এই দুই কোণা থেকে, বেসিক্যালি ওইটা FOH নয়। FOH এর মানে হচ্ছে ফ্রন্ট অফ হেড, মানে আমি যদি দাঁড়িয়ে থাকি, আমার এই ফ্রন্ট অফ হেড থেকে যেটা আসছে সেটা FOH। যেমনি একদম ফার্স্ট বারে যে থাকে ওইখান থেকে আসে। সাইড লাইট আসে, ক্যাট আসে, FOH আসে। এইটা হচ্ছে বেসিক জেনারেল লাইট। না, আচ্ছা, তাহলে জেনারেল লাইটের মধ্যে ব্যাক লাইট হয় না। আমি বলছি এই যে জেনারেল লাইটটা বলছো, এটা মানে অ্যাকচুয়ালি ডেফিনেশন কি? মানে কি করে বুঝো জেনারেল লাইটের মধ্যে পড়ছে? সব লাইট জ্বলছে একসঙ্গে টপটা কেন? না, টপ তুই আলাদা করে পাবি। আজকে ধর এই সব কটা লাইট, ধর আমি বলছি 3টে সাইড লাইট জ্বলছে, ওপর থেকে 3খানা ক্যাট জ্বলছে, 3খানা FOH জ্বলছে, এরপর তুই টপ লাইটকে আলাদা করতে পারবি? এই আলোগুলোর মধ্যে টপ লাইটকে আলাদা করতে পারবি? তার জন্য ওগুলো বন্ধ করে দিন, পাবি না লাইটটা। এটা হচ্ছে জেনারেল লাইটের বেসিক ডেফিনিশন। জেনারেল লাইট মানে এটা কি? যে সবকটা একসঙ্গে জ্বলছে। যে আমাদের নাটকে ইউজও করি, জেনারেল লাইট ইউজ হয়, পুরো মঞ্চটা, পুরো মঞ্চটা ভিজিবল রয়েছে, ব্রাইট হার্ড লাইটে পুরো, ওইটাই হচ্ছে বেসিক্যালি জেনারেল লাইট। এবার এই যে তুই বলছিস টপ লাইট, এগুলো চলে যাচ্ছে মুড লাইটের মধ্যে। মুড লাইট যখন যাবো আমি মুড লাইট করবো, কটা বাজে বেশি নিয়ে নিচ্ছি সময়? না না, একদম।
না, আমি যদি শুধু সব করার টপ জ্বালিয়ে দিই তাহলেও তো পুরো মঞ্চটা ভিজুয়াল হয়ে না, টপ যদি সব কটা জ্বালিয়ে দিস তাহলে আমি না অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলোকে চাইছিলাম, জানিস তো? আমি এই প্রশ্নগুলোই চাইছিলাম যে টপ জ্বালিয়ে তুই টপ কি এত কিছু আমরা শিখবো বা শিখেছি, জানি আলো এই আলো সেই আলো, এই হচ্ছে আলোর গ্রামার, এই হচ্ছে ম্যাককেন্ডেল থিওরি, এই হচ্ছে অমুক সেই হচ্ছে তমুক, এইসব আমরা তো জানি, কিন্তু যখন আমরা ডিজাইন করতে যাই না, সেইটা কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ডে তখন কাজ করে না, কারণ সেই টেকনিক্যাল গ্রামার ভেঙে ফেলি আমরা। এইটা যদি আমাদের কনসাস মাইন্ডে থেকে যায় যে এইখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসবে আলোটা, তাহলে কোনো নাটকে হয়তো সেটা প্রয়োজন নেই, সেই আলোটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলেও আসতে পারে, তখন আমি গ্রামারকে ভাঙছি। একটা থিয়েটার ডিজাইনারকে যখন সে থিয়েটারটা ডিজাইন করতে যাচ্ছে, লাইট ডিজাইন করতে যাচ্ছে, তখন তার ব্যাক অফ দ্য মাইন্ড তার গ্রামার থাকাটা উচিত। না হলে ওই যেটা একটু আগে বললো না যে হিস্ট্রিটা না জানলে আমি আগামী দিনেরটা জানতে পারবো না, ব্যাক অফ দ্য মাইন্ডে গ্রামারটা থাকলে তাহলে নতুন যে ও ইউজ করবে, যেভাবে ইয়ে করবে, সেইটা তখন হাঁটতে পারবে। ওই গ্রামার হ্যাঁ করে, অনেকেই করে, গ্রামার মেনটেন করে আজ অব্দি থিয়েটার লাইট হয় না। তো এবার যেটা বিষয় হচ্ছে টেকনিক্যাল যে পার্টটা আছে, টেকনিক্যালের পার্টের মধ্যে কয়েকটা ভাগ আছে। হাউ মেনি টাইপ অফ লাইট ইউজ ইন থিয়েটার, হাউ মেনি টাইপস অফ লাইট ইউজ ইন থিয়েটার, মানে আমাদের থিয়েটারে জেনারেলি কি ধরনের, কত ধরনের লাইট ইউজ করা হয়। 2 নম্বর হচ্ছে ডিফারেন্স বিটুইন ওয়ান লাইট টু অ্যানাদার লাইট, মানে একটা এলইডি পার আর একটা পার 64 এর ডিফারেন্স। 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল অফ লাইট, সোর্সেস এন্ড প্রজেকশন অফ লাইট, মানে আমি কোন অ্যাঙ্গেল কিভাবে কোথা থেকে কি লাইট ইউজ করব, তার সোর্স অ্যাঙ্গেল কি আছে এবং তার প্রজেকশন কোয়ালিটি কি আছে। এই লাইটটা যখন এসে আমার মঞ্চে পড়ছে তার প্রজেকশনটা কি, তার ক্যাটাগরিটা কি, তার টেক্সচারটা কি আছে, তার টিনটা কি আছে, কালার টিন কি আছে। এইটা হচ্ছে থার্ড, যেটা একটু আগে বললাম ম্যাককেন্ডেল লাইট থিওরি। ম্যাককেন্ডেল একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আর্কিটেক্ট ছিলেন। আজকের আধুনিক লাইটের প্রথম জনক তাকে বলা হয়, ম্যাককেন্ডেল লাইটিং থিওরি। তো তার একটা বইও রয়েছে, এটা লিখেছে মেথড অফ লাইটিং অফ ইন স্টেজ, ও একটা বই আছে, যদি যারা ইন্টারেস্টেড লাইটটা নিয়ে কাজ করবে পারলে এই বইটা পড়বি। মেথড অফ লাইটিং ইন স্টেজ, ম্যাককেন্ডেল। হ্যাঁ, পেয়ে যেতে পারো পিডিএফ, পেয়ে যেতে পারো বইটা পিডিএফ। এইটা হচ্ছে আজকে কিছু মেটেরিয়াল পাঠিয়ে দিস, আমরা তাহলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, কিছু মেটেরিয়াল গুলো তুই দিয়ে দিলে তাহলে আমরা একটা গ্রুপ করে নিয়ে সবাই তাহলে একসাথে পেয়ে যাবে, সেটা বেটার হবে না? তুই আমাকে পাঠিয়ে দে, আমি সবাইকে পাঠিয়ে দিচ্ছি। তাই বইটা তো আমি পাঠাতে পারবো না, এই সময়টা থেকে ধরতে চাইছি, হ্যাঁ। ঠিক আছে? এরপরে আসে হচ্ছে সানলাইট, এরপরে ঢোকে হচ্ছে সানলাইট। সানলাইটটা কি হতো, এই যে অপেরা টাইপের যে মঞ্চটা তৈরি হতো, পরে আমি আরো অনেকগুলো দেখাবো, এই অপেরা টাইপের মঞ্চগুলো তৈরি হতো, এগুলো না ইস্ট আর ওয়েস্টকে বেস করে হতো। সূর্য যেভাবে মুভ করছে সেইভাবে একটা থিয়েটার চলতো এবং সেই থিয়েটারটা 24 ঘন্টার হতে পারত, 24 ঘন্টার হতে পারত। এবং এই থিয়েটার নিয়ে, মানে এই লাইট নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমার যেটা দেখেছি বা আমি যেটা বুঝলাম, গ্রিস, ফ্রান্স আর ইউএসএ এই জায়গাগুলোতে ভীষণভাবে রেভলিউশনের কাজ করেছে। তো ব্যাপার, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে অপেরা ইস্ট অ্যান্ড ওয়েস্টকে বেস করে যেটা তৈরি হতো না, সেখানে তো প্রথম দিকে তো সূর্য পূর্ব দিকে ওঠে, বেসিক শুরু করেছি এমনি লোকজন কম না, 5 জন ইন্টারেস্ট কম হবে। এই যে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত্র যেত, এইটাকে বেস করে তো একটা থিয়েটার তৈরি করতো সেই সময় গ্রিসে বা বিভিন্ন জায়গায়, ফ্রান্সেও হয়েছে এটা। এরপরে একটা চেঞ্জ করে তারা, বিশেষ করে গ্রিসে। হ্যাঁ বল। ওই যে বলছো যে ওই পশ্চিমে হলেও
একই তো জায়গাটা, সেই জায়গাটা তো সূর্য ডুববে, তাহলে 24 ঘন্টা কি করে হচ্ছে? ওইটাই তো বলছি, আসছি তো ওই জায়গাটাতে। সূর্য যখন সকালবেলা ওঠে তার আলোর টেক্সচার, যখন আমি বলবো টেক্সচারটা একটা পার্ট, টেক্সচারটা একরকম। সূর্য যখন বেলা 12টার সময় তার আলোর টেক্সচার আলাদা, আবার সূর্য যখন বিকেল বেলা যাচ্ছে তার টেক্সচার আলাদা। এবার রাত্রির গল্পটা পরে আসছি, কেন বললাম এটা, রাত্রির গল্পটা পরে আসছে। এবার ওরা কি করলো, রিফ্লেকশন ইউজ করা শুরু করলো। আমরা বেসিক্যালি জানি পূর্ব দিকে উঠছে, পশ্চিম দিকে অস্ত হয়ে যাচ্ছে, সেইটা বেস করে থিয়েটারটা তৈরি করছে ওরা। এরপরে যেটা একটু মডার্নাইজ করার চেষ্টা করলো, কি রিফ্লেকশন ইউজ করলো, মানে একটা মিরার ইউজ করতো। মিরারে সূর্যের আলোটা রিফ্লেক্ট হতো, রিফ্লেক্ট হয়ে ক্যারেক্টারে গিয়ে পড়তো। এবার কোনো চরিত্রকে যদি হাইলাইট করতে হতো তখন সেটা দিয়ে রিফ্লেক্টর দিয়ে, মানে মিরার দিয়ে সেই চরিত্রটাকে হাইলাইট করতো। যেটা আমরা ডিজাইনের ক্ষেত্রে যখন বলবো ডিস্ট্রিবিউশন অফ লাইট, তখন হচ্ছে এই পার্টটা, মানে এই যাই করছি আমরা, এটা কিন্তু অনেকদিন আগে থেকে শুরু হয়ে আসছে, তার প্রসেস চেঞ্জ হয়েছে, তার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার এই যে সূর্যের পার্টটা মিটে যাওয়ার পর এরপরে যে রেভলিউশনটা আনা এলো, সেটা এলো হচ্ছে ক্যান্ডেল লাইট। আই থিঙ্ক যতদূর আমার মনে আছে শুরু হয় প্রথম, তখন তেল মানে কিন্তু তখন আমাদের কেরোসিন তেল আবিষ্কার হয়নি, কিন্তু কেরোসিন তেল আরো পরে এসছে। এইটা মোটামুটি অয়েল লাইটের শুরু করে হচ্ছে তোমার ওই 1780-তে প্রথম অয়েল লাইট নিয়ে কাজ শুরু করে, এবং এর রিসার্চ কে করেছে সেটাও বলবো, যতদূর আমার দেখতে দেখতে যেটুকু আমার মনে পড়লো। এবং অয়েল লাইট থেকে কনভার্ট হয় হচ্ছে গ্যাস লাইটে, অয়েল লাইট দিয়ে চলতে চলতে তারপরে কনভার্ট হয়ে যায় 1860, মানে 1780 থেকে 1860। এই যে পিরিয়ডটা, এই অয়েল লাইটের ওপর বিভিন্ন এক্সপেরিমেন্ট করা শুরু হয়, তার রিফ্লেকশন দিয়ে শুরু হয়, তার অয়েল লাইটের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, প্যাটার্ন চেঞ্জ হতে হতে এই জায়গাগুলো তৈরি হয়। তারপরে আসে হচ্ছে গ্যাস লাইট 1860। গ্যাস লাইট আসার পর যেটা হয়, চেম্বার তৈরি, যে অপেরাগুলো ছিল তার নিচে না চেম্বার তৈরি করে, গ্যাস চেম্বার। এবং একটা সময় ইউএস ফ্রান্সে একসঙ্গে 52টা, সেই সময় সবচেয়ে বেশি 52টা লাইট দিয়ে এট এ টাইম একটা প্রসিনিয়ামকে লাইট করা হয়েছিল, মানে থিয়েটারকে 52টা এরকম গ্যাস লাইট, তার নিচে একটা বিশাল একটা কর্মযজ্ঞ চলতে থাকে গ্যাস চেম্বারে। এবার এই গ্যাস চেম্বার থেকে যেটা প্রবলেম শুরু হয় সেখানে, যে আস্তে আস্তে গ্যাসের রিসোর্স কমতে থাকে, এবং এই গ্যাস লাইটের, এই অয়েল লাইট এবং গ্যাস লাইট, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত পার্থক্য তৈরি হয় সেই সময়। প্রথম তো আমরা এরকম অয়েল লাইট নিয়ে, তো গ্যাস লাইট আসার পর বার্নার ইউজ করা শুরু হয়, মানে ডাইরেক্ট বার্নার দিয়ে আলোটাকে বের করা হতো। যে বার্নারের আলোতে এমনি একটা পোল্টে দিয়ে গ্যাস লাইট চলছে, তার যে ইন্টেন্সিটি, তার একটা বার্নার যখন আসে তার ইন্টেন্সিটি অনেকটা বেড়ে যায়। এরকম বার্নার ইউজ করা হতো মঞ্চের মধ্যে। এইসব করতে করতে, এটা আমিও জানি, অভিনয়টা এমন শেখানো না, আমি বিশ্বাস করি এটা জিনিসটা, টেকনিকটা শেখানো যায়। তো এইবার এইখানে মেন শুরু হয় একটা ডিজাইনারের কাজ। এবার একজন ডিজাইনার না অনেকে অনেক রকম ভাবে কাজ করে, এবার তার ওপর নির্ভর। যেমন আমি আমারটা বলতে পারি, আমি যেমন কোনো স্ক্রিপ্ট আগে পড়ি না একদম। আমি যদি কোনো লাইটের ডিজাইন করি, ইভিন আমার দলে যখন আমি লাইটের ডিজাইন করি, কোনো স্ক্রিপ্ট পড়ি না, আমি প্রথমে যে ডিরেক্টর তার কাছ থেকে শুনি। কারণ আমার যেটা মনে হয়, আমি যখন পড়বো তখন তো ওই ওয়ার্ডগুলো, ওই মুহূর্তগুলো আমার কাছে তো একটা করে অভিঘাত এগুলো সৃষ্টি করবে, একটা করে ছবি তৈরি করবে। আমি সেই ছবিটার দিকে যেতে চাই না, কারণ আমি বিশ্বাস করি থিয়েটারকে মঞ্চ কি বলছে সেই অনুযায়ী আমি লাইট করতে পছন্দ করছি, মঞ্চ কি বলছে। তো সেই কারণে আমার প্রসেস হচ্ছে, আমি আগে প্রথমে ডিরেক্টরের কাছ থেকে স্ক্রিপ্টটা শুনি, দেন আমি রিহার্সাল দেখি। কারণ একটা ডিরেক্টর যখন ওই কিভাবে তৈরি করছে ওই মঞ্চে, আমি যে বললাম না, শুধু আলো জ্বালিয়ে দেওয়া মানে ঝুলো ছায়ানো নয়, ওই মুহূর্তটাকে আরো জীবন্ত করে তোলা, বা ওই মুহূর্ত ইনার মিনিংটাকে বের করে দেওয়াটাই হচ্ছে একটা আলোর কাজ।
আমি এটাকে বিশ্বাস করি। দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে ওই সময় মঞ্চে যে কম্পোজিশনটা তৈরি হয়েছে সেই কম্পোজিশনটা আমি যখন পড়ছি আমার সঙ্গে নাও মিলতে পারে। আমি যে কম্পোজিশনটা পড়ে দেখলাম সেটা আমার সঙ্গে নাও মিলতে পারে। তো এবার ওই যে কম্পোজিশনটা যে করেছে ডিরেক্টর তাতে কি বোঝাতে চাইছে সেটা আমার বোঝার আগে দরকার আছে, এবং সেই অনুযায়ী আমি লাইটটাকে ডিজাইন করা শুরু করবো এবং তারপরে আমি স্ক্রিপ্টটাকে পড়বো। প্রথম কেন আমি ডিরেক্টরের কাছ থেকে শুনি, ডিরেক্টর গল্পটা আমার জানার দরকার, এবং ডিরেক্টরের একটা ব্যাপার আছে অদ্ভুত এখানে। হ্যাঁ, এবার এখানে ডিরেক্টর যখন একটা নাটক করছে তার ভেতরের আবেগগুলো তার মধ্যে মেশাচ্ছে। কিন্তু যেমন একটা খুব চালু কথা আছে, সত্যজিৎ রায় যখন স্ক্রিপ্ট রিড করতেন ওইটাকে ফলো করে যদি কোনো অভিনেতা অভিনয় করে সেটা হিট হয়ে যেত, কারণ ওই ওনার যে মনন বা ওনার যে বিয়ে সেটা যদি কপি করতে হয় সেটা কপি ক্যাট হয়ে যাচ্ছে। তো আমার ক্ষেত্রে আমি আমারটা বলতে, এবার এক একজন ডিজাইনারের এক এক রকম। কোনো ডিজাইনার আছে আগে পড়বে, নিজে বুঝবে, নিজে মার্কিং করবে, তারপর রিহার্সাল দেখবে, তারপর লাইট করবে। এইটা আমার কাছে মনে হয় আরোপিত। আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে ভীষণ আরোপিত মনে হয়, কারণ এইটা লাইট ডিজাইনে কিছু প্রিসেট থাকে না। লাইট ডিজাইনে কোনো প্রিসেট হয় না। লাইট ডিজাইনে আজকে ওইখানে দাঁড়িয়ে ওই মঞ্চে ওই সিনটা দেখতে দেখতে আমার মধ্যে যে ফিলগুলো তৈরি করছে, ডিরেক্টরের বক্তব্য যদি স্পষ্ট থাকে সেখানে সেটা আমাকে ফিল দিচ্ছে। তা আমাকে ফিল দিলে সেই লাইটটা আমি কিভাবে ওখানে করবো। জেনারেলি দেখো আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মুখে একটা আলো পড়ছে, বা আমি দিনের বেলা রাস্তায় যখন যাচ্ছি সূর্যের আলো পড়ছে, ন্যাচারাল লাইট পড়ছে, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইট। এবার দিনের বেলার মঞ্চে যখন আমরা একটা দিন দেখাচ্ছি আমরা তো ন্যাচারাল লাইট ইউজ করছি না, আমরা তো আর্টিফিশিয়াল লাইট ইউজ করছি। কিন্তু মজার হচ্ছে তারপরে আমরা বলি কত রিয়েলিস্টিক থিয়েটার, রিয়েলিস্টিকটা পাই কি করে, ওটা ক্রিয়েট করছি আমরা। হ্যাঁ, তা তো রিয়েলিস্টিক ওই জায়গাটাই আমার বক্তব্য যে একজন ডিজাইনারকে সেই রিয়েলিস্টিকের কাছাকাছি নিয়ে যেতে হয়। আলোতে লাল নীল বেগুনি থেকেও বড় কথা ওই মুহূর্তে কি প্রয়োজন, কতটা আলোর প্রয়োজন। ওই মোমবাতির কথাই প্রথমে আমি জিজ্ঞেস করলাম এই কারণে, থিয়েটার লাইট বুঝতে তোরা কি বুঝিস, ওখানে মোমবাতির আলোটার যে রিফ্লেকশন সেই রিফ্লেকশনটাই হচ্ছে আমার দরকার। ওখানে একটা পিসি বা পার দরকার নেই, প্রয়োজন নেই। দুটো লাইট দরকার হয় দুটো লাইট ইউজ হবে, 50খানা লাইটের দরকার হয় 50টা লাইট ইউজ হবে। যেমন আমাদের এই নাটকে একটা ডালিয়া বলে নাটক আছে, আমি যেমন একটা জঙ্গল দেখাই, আমি ব্লু দেখাই পুরো। তো জেনারেলি জঙ্গল মানে কি সবুজ, তো জেনারেলি জঙ্গল মানে সবুজ, ব্লু জঙ্গল তো কোথাও দেখা যায় না। ওরা লাইটটাকে হ্যাঁ, রাতের বেলায় না, ডালিয়া যারা করেছে তারা জানি। সেখানে ডালিয়া যখন শুরু হয় দেখবি তিনটে উইচ আসে, তাদের ফিলোসফিটা আমি তো ডার্কের দিকে যাচ্ছি, তাহলে জঙ্গলটা রাত্রিবেলা সবুজ হয়ে উঠবে কি করে। তো এইটা একটা ডিজাইনারের তার ভাঙা চড়ার জায়গা। এই যে ভিজিবিলিটি পসিবিলিটি নিয়ে যেটা বলছিলাম, জ্ঞান দিচ্ছিলাম, visibility. Can you see what is on stage? মানে প্রাথমিক শর্ত হচ্ছে এইটাই, মানে তোমার মঞ্চে যেটা হচ্ছে সেটা তোমাকে দেখাতে হবে। একটা ডিজাইনারের প্রথম শর্ত হচ্ছে এইটা, মঞ্চে যে জিনিসটা হচ্ছে সেটা তোমায় দেখাতে হবে। পসিবিলিটি, ডু ইউ বিলিভ ইট, মানে হচ্ছে এই যে সানলাইটের কথা বললাম না, মঞ্চে যদি আমাকে সানলাইট দেখাতে হয় তা তুমি কি নিজে বিশ্বাস করাচ্ছ, বা যেটা তুমি ডিজাইন করছো বা একটা ডিজাইনার হিসেবে ডিজাইন করছো সেটাকে তুমি বিশ্বাসযোগ্য করছো। তোমার সূর্যের রংটা বেগুনি হতে পারে, লাল হতে পারে, কিন্তু সেটা তোমাকে বিশ্বাসযোগ্য, বাচ্চা ওই মুহূর্তের সঙ্গে কি বিশ্বাসযোগ্য, তার পেছনে কোনো জাস্টিফিকেশন আছে। দ্যাটস ওয়াই পসিবিলিটি। মুড হচ্ছে ওই মুহূর্তটা, ওই মুহূর্তে যে মুডটা তৈরি করছে, যে আজকে মুহূর্তে বিভিন্ন দুঃখ, হাসি, আনন্দ, প্রেম, অনেক কিছু হয়, ওই মুডটাকে কি এনহ্যান্স করছে ওই আলোটা। এটা লাইট ডিজাইনের বেসিক
যে জায়গাগুলো যেগুলো তুই জিজ্ঞেস করছিস এই জায়গাগুলো হচ্ছে বেসিক জায়গাগুলো। এই আগের গুলো না বললেন আমি এই জায়গাটা আসতে পারতাম না। তো ওই মুড হচ্ছে এইটা। ঠিক আছে? রাগ হলে লালকে ভাবি এরকম ব্যাপার। এখন লাল হলে বেগুনিও ভাবতে পারিস, কারণ লজিক থাকতে হবে তার একটা। হ্যাঁ, কম্পোজিশন, একটা 25 জন দাঁড়িয়ে রয়েছে, এবার তার লাইট অফ ডিস্ট্রিবিউশন কিভাবে হবে? এবার এইটা আমি ওই জন্য আলো পেলে না আমার ভালো হয়। দ্যাটস আলো যখন পাচ্ছি না তখন আমাকে অন্য প্রসেসে যেতে হয়েছে। লাইট ডিজাইনে যেটা বিশ্বাস করাতে পারবে পসিবিলিটিটা, সেটাই। মানে এইখান থেকে যদি এই লাইটের জায়গায় একটা হার্ড লাইট ঢুকতো, তুই কি বিশ্বাস করতে পারতিস যে এটা একটা সানলাইট ঢুকছে? না। তাহলে এখানে লাইটের টিনটাকে আমার বুঝতে হয়। ক্লিয়ার এটা? আর কোনো প্রশ্ন নেই? ঠিক আছে, যত প্রশ্ন না থাকে না তত ভালো, খাটতে কম হয়। মুড সিলিউট না, এটা মুড হয়ে যাচ্ছে, সিলিউট পরে হয়ে যাবে। সিলিউটের হচ্ছে মুড লাইট। এই যে মুড লাইটের কাজই হচ্ছে, মুড লাইট নিয়ে পরে আমি এসে যাবো, জাস্ট আমি টাচ করে যাচ্ছি। কটা বাজে রে ভাই? 6টা বাজে 5 মিনিট বাজে। না ভালো লাগছে। হ্যাঁ। মুড লাইটের কাজ হচ্ছে ওই মুহূর্তটাকে না এনহ্যান্স করা। যে কোনো একটা মুহূর্তকে এনহ্যান্স করাই হচ্ছে মুড লাইট। যেখানে কালার ইউজ হতে পারে, কালার নাও ইউজ হতে পারে। মুড লাইট মানে কালার নয়। ওই যে মোমবাতির কথা বলেছে উদাহরণ হিসাবে, যে মোমবাতি কি কালার? ওয়ার্ম লাইট একটা প্লেন। কিন্তু একটা ধর একটা জায়গা আছে, একটা মেয়ে বসে আছে একা, বসে কাঁদছে, একটা মোমবাতি জ্বলছে, হ্যাঁ, তো সেটা তো তাতেও কোনো কালার নেই। মোমবাতিটা ওই মুডটাকে এনহ্যান্স করছে। এরপর আমরা দেখে নেব থিয়েটারের কমপ্লিমেন্টারি কালার স্কিমের কয়েকটা উদাহরণ। এরপর স্প্লিট কমপ্লিমেন্টারি কালার স্কিম। এইটা কমপ্লিমেন্টারির কাছাকাছি মনে হতে পারে, কিন্তু ঠিক কমপ্লিমেন্টারি নয়। কারণ একেবারে বিপরীত রংটা এই ক্ষেত্রে বেছে না নিয়ে আশেপাশের দুটো রঙকে নেওয়া হয়। তবে অনেক বেশি ক্রিয়েটিভ ফ্রিডম পাওয়া যায় এই স্প্লিট কমপ্লিমেন্টারি কালার স্কিমের ক্ষেত্রে। খুব লাইভলি, খুব আনন্দের মুহূর্ত তৈরির জন্য এই ধরনের কালার স্কিম জেনারেলি ব্যবহার হয়। আমরা দেখে নেব কয়েকটা উদাহরণ। যেমন এই ছবিটা, ইয়েলো, গ্রিন এবং ভায়োলেটের ব্যবহার। আর এর পরের ছবি, সেখানে ব্লু, গ্রিনিশ ব্লু এবং অরেঞ্জ। আর এখানে অরেঞ্জ, ইয়েলো and blue. And finally, vibrant yellow, green and purple. এরপর আমরা থিয়েটারের মঞ্চ থেকে কয়েকটা উদাহরণ দেখে নেব। Finally, number 6, tetradic বা ডাবল কমপ্লিমেন্টারি কালার স্কিম। আমরা অবশ্য ডাবল কমপ্লিমেন্টারি বলবো। বিপরীত চারটি কালার, যেন একটা রেক্টাঙ্গেল। এটা বেসিক্যালি একরকম কমপ্লিমেন্টারি কালার স্কিমই বটে, কিন্তু ডাবল।
মানে টু পেয়ার্স অফ অপোজিট। সাধারণত ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যবহার করা হয় এবং এখানেও গুরুত্ব দেওয়া হয় যে কোনো একটা কালারকে, আর বাকি কালার গুলো স্কিনকে সাপোর্ট করে। আমরা দেখে নেব কয়েকটা উদাহরণ। যেমন এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। ফোরগ্রাউন্ডে রেড এবং গ্রিন ডমিনেট করছে এই গাছ ইত্যাদি সমস্ত কিছুর ক্ষেত্রে, আর ব্যাকগ্রাউন্ডে ভায়োলেট এবং ইয়েলো। আর এই ছবিতে ডমিনেট করছে রেড টুপি, জ্যাকেটে গ্রিনের ছোঁয়া, আর ব্যাকগ্রাউন্ডে ব্লু আর ইয়েলো। এরপর আমরা থিয়েটারের মঞ্চ থেকে কয়েকটা উদাহরণ দেখে নেব ডাবল কমপ্লিমেন্টারি কালার স্কিমের। আমরা কালার